হচ্ছে উম, আমরা কিন্তু কোনো উদ্যোগ নিইনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। আমাদের বধ্যভূমিগুলো কয়টা আছে, এটা রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেরকম কোনো উদ্যোগ আমাদের এখন আমরা দেখছি না। এবং যে টেকনোলজি আছে সেই টেকনোলজি দিয়ে কিন্তু এখনো আমাদের মাটির নিচে বধ্যভূমিগুলা কয়জন শহীদ হয়েছে, কিলিং ফিল্ডস এবং গণকবর, এগুলো কিন্তু এখনো আমাদের সমীকরণ করে উদ্ধার করা প্রয়োজন। আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যখন গণহত্যার বিচার হলো, আমি থাকলে নিশ্চয়ই এই কাজটা প্রথমে করতাম, যে দেশে একটা গণহত্যা হয়েছে, এখান থেকে শুরু করতে হবে। এবং এই গণহত্যা যখন হয়, এটা তো কাকতালি ভাবে হয় না, তাহলে একটা প্ল্যানিং থাকে। তাহলে এই প্ল্যানিংটা কারা করলো? এবং আমাদের পাকিস্তান মিলিটারি জুনটা এবং তার সাথে যে অক্সিলারি ফোর্স, এবং আপনি জামাত শিবিরের কথা বলছেন, সেই অক্সিলারি ফোর্স কিন্তু বেতন ভাতা নিয়েছে পাকিস্তান অথরিটি থেকে সেই সময়। সো তাদের লিস্টে নাম আছে। তো আমি কেবলমাত্র আমাদের শত্রুপক্ষ যারা, তারা স্বীকার করছে কি করছে না, আমি সেটা মোটেও প্রাসঙ্গিক মনে করি না। যেটা প্রাসঙ্গিক, যে আমরা কি করেছি, আমরা আদৌ কোনো উদ্যোগ নিয়েছি কি নেই। শত্রুপক্ষ কি বললো না বললো, ওটার থেকে প্রথমে হচ্ছে আমরা নিজেরা একটা সমীকরণ করেছি কিনা। আপনি যদি দেখেন, আমাদের শরণার্থী কম বেশি 1 কোটির উপরে ছিল। এবং একটা পরিবারকে যদি আমরা মনে করি মা বাবা সন্তান, স্ট্যাটিস্টিক্স এর কারণে, যদিও আমাদের দেশের পরিবারের সংখ্যা কিন্তু অনেক বড়, আমরা একটা কালেকটিভ বলেন বা আমরা একটা পরিবার, জয়েন্ট ফ্যামিলি যেখানে আছে সেখানে অনেক বড়, বাট আমরা ওয়েস্টার্ন সংজ্ঞাও যদি নেই, মা বাবার সন্তান বা 2 সন্তান, সেখানে যদি এক একটা পরিবারের যদি একজনও মারা গিয়ে থাকে, তাহলে তো 30 লক্ষ উপরে হয়ে যাচ্ছে না? এক একটা শরণার্থী পরিবারে যদি একজন মারা গিয়ে থাকে, কিন্তু আমরা জানি এর থেকে অনেক বেশি মারা গিয়েছে। শরণার্থী কখন হয়? শরণার্থীর সংজ্ঞা আন্তর্জাতিক ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিস, UNHCR, এটা সংজ্ঞা অনুযায়ী যারা একটা পারসিকিউশন হচ্ছে দেশে বেসড অন পলিটিক্যাল এথনিক কারণে, তখন তারা বাধ্য হচ্ছে নিজের দেশ ত্যাগ করে বর্ডার ক্রস করতে। যখন বর্ডার ক্রস করা হয় তখন তাদেরকে রেফুজি বলা হয়। এবং নন রিফুলমেন্ট বলে একটা প্রিন্সিপাল আছে আন্তর্জাতিক আইনে। পাশের যে রাষ্ট্র আছে তারা আন্তর্জাতিক আইনে তাদেরকে ফেরত দিতে বাধ্য করতে পারবে না, কারণ তারা সেখানে গিয়ে কিন্তু এরকম গণহত্যা বা প্রসিকিউশন তাদেরকে ফেস করতে হবে। এবং ভারত আন্তর্জাতিক আইনের মোতাবেক, ঠিক আন্তর্জাতিক আইন যে অব্লিগেশন গুলা দিয়েছে সেই মোতাবেক কিন্তু ভারত যেই পলিসিগুলো নিয়েছে সেগুলো তার সঙ্গে সাংঘর্ষিক নয়, কমপ্লায়েন্ট ছিল। সো তাহলে আমাদের এই সেখানে কিন্তু 30 লক্ষর উপরে চলে আসে। তাছাড়া শরণার্থী ক্যাম্পে আমাদের যে শিশুরা মারা গিয়েছে, তাদের কিন্তু আমরা গণনায় ধরছি না। এখানে অজস্র শিশু মারা গিয়েছে। শিশুরা, নতুন নবজাত শিশু যারা জন্মগ্রহণ করেছে, আমি তো বলবো 80 to 90% সেই 9 মাসে যে শিশুরা জন্মগ্রহণ করেছে, তাদের সবাইকে কিন্তু এক ধরনের রিনাল ফেলিয়ার হচ্ছিল। একই সিমটম দেখছিলাম আমরা, এবং সেই সিমটমে কিন্তু লাখ লাখ শিশু মারা গেছে। আমার নিজেরই একটা ভাই জন্ম হয়েছিল আপনার অক্টোবরের দিকে, সে 3 সপ্তাহের মতো ছিল, এবং একটা ফুটফুটে একটা শিশু, পুত্র সন্তান, আমার ছোট ভাই। ওর আস্তে আস্তে আমরা দেখলাম যে ওর কোনো লিকুইড খাওয়ার দিলে তো তখন তো বেবি তো লিকুইডই খাবে, তার ইউরিনেশন হচ্ছে না। এবং গ্রাইপ ওয়াটার নামে একটা আগে পাওয়া যেত, ছোটবেলা আমরা দেখেছি কলকাতায়, মা তাকে গ্রাইপ ওয়াটার দিচ্ছে, আপনার বুকের দুধ দিচ্ছে।
কোনো মতেই তার ইউরিন হওয়া বন্ধ হয়ে গেল 2 সপ্তাহ পরে। এবং ছোট ছোট আপনার গলার পাশে বাবল তৈরি হতে লাগলো, গুটির মতো, গুটির মতো, ওয়াটার বাবল, বিকজ হি ওয়াজ নট ফোস্কার মতো। হ্যাঁ, ছোট ছোট। আপনি তো ডাক্তার, ভালো বুঝবেন। সে ইউরিন পাস করতে পারছিল না। অ্যান্ড আমাদের জন্য এটা খুবই একটা ট্রমাটিক, মুক্তিযুদ্ধ ইটসেলফ ওয়াজ ট্রমাটিক, বাট এটা আমার মার জন্য বিশেষভাবে একটা খুব ট্রমাটিক অধ্যায়। পরে আমরা শুনতে পারি বাবা বলেছিলেন যে এরকম সিমটম ওনার আন্ডারে 120টা শরণার্থী ক্যাম্প ছিল। ভোরবেলা উনি চলে যেতেন এবং উনি গেলে সেখানে রান্না বান্না হতো, খাওয়া দাওয়া হতো। এবং উনি বলেছিলেন যে আমাদেরকে পরে যে ওনার হাতে এরকম শিশুদেরকে উনি মাটি দিতেন, নিজের হাতে মাটি দিতেন। এরকম 120টা ক্যাম্পে উনি একই ঘটনা দেখেছিলেন। আমার মনে আছে সেই বছরটা আমার জন্য, আমি খুব ছোট ছিলাম কিন্তু আমার একেবারে ভিভিড মেমোরি আছে। সেই বছরটা আমি মৃত্যুর সাথে আমার পরিচয় হয়। আমার নানা মারা গেলেন 19শে মার্চ, খান সাহেব ওসমান আলী, নারায়ণগঞ্জে বায়তুল আমান। আমি সেখানেই ছিলাম আমার নানুর সাথে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়। মা বাবার সাথে আমার একটা গ্যাপ হয়ে গিয়েছিল, আমি আলাদা ছিলাম। মার সাথে মাসখানেক পরে দেখা হয়, আর বাবার সাথে তারও অনেক পরে কলকাতায় আমাদের দেখা হয়। সো বাবা আগেই বুঝতে পেরেছিলেন যে আমার ভাইটা হয়তো থাকবে না আমাদের সাথে। এবং কলকাতায় কবরস্থানে যখন আমরা তাকে নিয়ে যাই, ছোট ছোট এরকম কবর 4-5টা ছিল। যখন 40 দিনে যে একটা অনুষ্ঠান হয় মিলাদ দেওয়ার জন্য, আমরা যখন সেখানে আবার গেলাম, বিশ্বাস করেন মিল্টন, আমার চোখ যতদূর যায়, যতদূর আমি দেখতে পারি, এরকম ছোট ছোট কবরস্থান ভরা। ওই 9 মাসে গর্ভবতী মারা যারা ছিলেন, শিশু ভূমিষ্ঠ হয়েছিল কিন্তু তারা টেকেনি। যত দূর চোখ যেরকম ছোট ছোট কবর। এবং এই কবরস্থানে যিনি দেখাশোনা করতেন উনি আমার মামা বাবু সারোয়ার। তাকে বললেন যেগুলো সব জয় বাংলা বেবি, সব জয় বাংলা বেবি, এদের হিসাব কিন্তু আমাদের কাছে নাই, আমরা এই হিসাবটা করিনি। এটা হচ্ছে মুদ্রার এক পিঠ। আরেকদিকে যারা বীরঙ্গনা, যারা ক্যাম্পে ছিল, তাদের উপর যে অমানবিক নির্যাতন হয়েছিল। এবং 71 পরে বিশ্ব মানবতার এবং বাঙালির ভাষা ছিল না, কিরকম অমানবিক নির্যাতন হয়েছে সেগুলা ভাষা নেই, আমরা কিভাবে বলবো। বসনিয়ার ঘটনার পরে পৃথিবীতে একটা নতুন ভাষা শব্দ চয়ন হয়েছিল, এথনিক ক্লেন্সিং। জেনোসাইডের মানে কি, যে জিন যেটা আছে, জেনেটিক মেটেরিয়াল, এটাকে নিধন করা, জেনেটিক্যালি এটাকে নষ্ট করে দেওয়া। ইয়াহিয়া খান নিজেই একটা লম্পট ছিলেন, ডিবচড ক্যারেক্টার। দিনরাত 24 ঘন্টা হি ওয়াজ ড্রাঙ্ক এবং হি ওয়াজ মাতাল হয়ে থাকতেন একটার পর একটা অর্জি করে। এবং তার সোলজারদেরকেও একই নির্দেশ দেওয়া ছিল, তোমরা জেনোসাইড করো, এই জিন পুল যেটা আছে, বাঙালি জিন পুল, এটাকে বাঙালি নিধন করো। এবং এরকম যখন অমানবিক নির্যাতন হয়, যখন নির্যাতন শুরু হয়, তখন এই ব্যক্তিকে সাব হিউম্যানে রূপান্তরিত করা হয়। তখন এই নির্যাতন করা অনেক সহজ হয়।
একজন মানুষ আরেকজন মানুষের উপরে তাকে যদি সেই মানুষ হিসাবে যখন তার উপরে একটা রেসপেক্ট থাকে মানুষ হিসেবে তাকে তখন যাকে আমরা যখন পরস্পর একে অপরকে দেখি তখন এই নির্যাতন করাটা খুব মুশকিল হয়। তাকে আস্তে আস্তে সাব হিউম্যানে রূপান্তরিত করা হয় নির্যাতন করে করে। নাওয়া খাওয়া গোসল কিন্তু এই নারীদের ছিল না। কেউ কেউ এই অমানবিক অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের লম্বা চুল ছিল, ফ্যানে যে সিলিং ফ্যান ছিল সেখানে দিয়ে তারা আত্মহত্যা করেছিল নিজের চুল দিয়ে বেঁধে। তখন তাদেরকে কোনো কাপড় না পরে উলঙ্গ রাখা হতো, মাথা নাড়া করে দেওয়া হতো। অনেক সময় আপনার ক্যাটলকে যেরকম গরু ছাগলকে যেরকম দড়ি দিয়ে বেঁধে একটা হার্টকে পানির কাছে নিয়ে যাওয়া হয়, নদীর কাছে নিয়ে যাওয়া হয়, পুকুরে নিয়ে যাওয়া হয়, তাদেরকে নামিয়ে এরকম গোসল করে তাদেরকে আবার নিয়ে আসা হতো। যখন বাংলাদেশ স্বাধীন হয় আমরা ছবি দেখেছি, মুক্তিযোদ্ধাদেরকে থেকে আমরা শুনেছি, কেচ্ছা শুনেছি। ভারতীয়রা যারা বই লিখছেন, যারা আপনার ব্যাটলফিল্ডে ছিলেন, তারা বলছে যখন এই বাংকারের ভিতরে তারা এরকম মৃত নারী দেহ উদ্ধার করেছে, কিছু কিছু সময় তারা জীবিত ছিলেন। এরকম ভারতীয় সৈন্য এবং মুক্তিযোদ্ধারা তাদেরকে যখন উদ্ধার করছেন তাদের গায়ের কাপড় খুলে তাদেরকে গায়ে কাপড় দেওয়া হয়েছিল। এখানে তো কোনো সেক্সুয়াল প্লেজার নাই। যখন একটা রেপ হচ্ছে, একটা পার্টি কিন্তু আনউইলিং, সো দেয়ার ইজ নো প্লেজার ইন দিস। এটা একটা পাওয়ার গেম। রেপের সংজ্ঞাটা তো একটা আইনি ক্রিমিনাল লর একটা সংজ্ঞা আছে, কিন্তু আমি যদি এটা আরেকটা সংজ্ঞা দিই, সেটা হচ্ছে যে ব্যক্তি গণতন্ত্রতে বিশ্বাস করে না, যে বর্বর, যার একটা নারীর মন জয় করার মুরদ নেই, যার ভিতরে পুরুষত্ব নেই, একটা নারীকে তার মন জয় করে তাকে কনভিন্স করা বা তাকে তার যেই একটা প্যাশন, সেই প্যাশনটা জাগাবার একটা কাপুরুষের যেই মুরদ নেই নারীর ভিতরে সেই প্যাশনটা জাগাবার, সেই এবং নারীর যে ইচ্ছা বা ইচ্ছা অনিচ্ছা সেটার উপরে যার কোনো রেসপেক্ট নাই, সেই এরকম একটা কাপুরুষের কাজ করে। একজন পুরুষ মানুষকে আমি সেভাবে দেখি না, তারা পুরুষের নিচে, তারা কাপুরুষ। এবং এই কাজটা যারা করছে, এখানে একটা পাওয়ার গেম চলছে। এবং সে সময় নারীদেরকে দেখা হয়েছে একটা কৌটা হিসাবে, যে কৌটার ভেতরে এই অন্য কোনো নন বাঙালি জিন পুল ইনজেক্ট করা হচ্ছে, যাতে এই কৌটা থেকে যেই মানব শিশুর জন্ম হবে সেটা আপনার তার মার অর্ধেক বাঙালি জিন পুল পাবে, কিন্তু বাকি অর্ধেক বাঙালি না। এটা এথনিক ক্লেন্সিং, এটা জেনোসাইড। জেনোসাইড যে কেবলমাত্র আন্তর্জাতিক আইনের সংজ্ঞায় জেনোসাইড কিন্তু কেবলমাত্র হত্যা করলেই জেনোসাইড হয় তা না। এই জিনগুলাকে, একটা জিন পুলকে নষ্ট করা এবং এই যে ভ্রূণ নষ্ট করা বা শিশু ভূমিষ্ঠ হয়ে মারা যাওয়া, সেটাও জেনোসাইডের সংজ্ঞায় পড়বে। অর্থাৎ আমরা দেখেছি ভিয়েতনাম যুদ্ধ পাশে যখন হচ্ছিল, আমরা শুনেছি সেখানে কেমিক্যাল ওয়ারফেয়ার হচ্ছিল, এজেন্ট অরেঞ্জ ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশেও কি এরকম কোনো কেমিক্যাল ওয়ারফেয়ার ইউজ করেছিল কিনা সেই রিসার্চ কিন্তু আমরা এখনো করিনি। কারণ আরেকটা যেই ক্যাটাগরি বললাম, যে মারা অলরেডি আপনার প্রেগনেন্ট ছিলেন, অন্তঃসত্ত্বা ছিলেন, তাদের শিশুগুলো ভূমিষ্ঠ হওয়ার পরে একইভাবে একই সিমটমে, আপনি ডাক্তার, আপনি বলেন
যে মারা গেল, এটা কি কাকতালীয়? এবং আমরা জানি মাস্টার্ড গ্যাস ইউজ করা হতো। মাস্টার্ড গ্যাস এরকম একটা হেলমেটের মতো পরানো হতো। তাদের যে টর্চার চেম্বার ছিল, যেখানে ইউরোপে যেরকম ইহুদি নিধনের সময় বিভিন্ন চেম্বারে গিয়ে গ্যাস দিয়ে মানুষকে মারা হতো, এক্সপেরিমেন্ট করা হতো, সেরকম কাজও হয়েছে। সো এটা শুধু বুলেট দিয়ে মারা হয়নি, এটা একটা সিস্টেম্যাটিক একটা গণহত্যা করার জন্য তাদের বিভিন্ন উপায়গুলা ছিল। টর্চার চেম্বারে মাস্টার্ড গ্যাস ব্যবহার করা হতো। অনেক সময় শুধু নারীরা, পুরুষদেরকে যখন তারা খুন করার আগে বা জাস্ট টর্চার চেম্বারে যখন নিয়ে নিত, নারীদেরকে যেভাবে নির্যাতন করা হতো, কিভাবে বলি আপনার প্রোগ্রামে, পুরুষদেরকেও সেভাবে নির্যাতন করা হতো, পুরুষদেরকেও রেপ করা হতো। এবং অনেককে বঙ্গবন্ধু দেশে আসার ফিরে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন জার্মানিতে, বিভিন্ন দেশে। তাদের বিভিন্ন অঙ্গের ভিতরে পুরুষদেরও এখানে আপনার ভাষায় বলতে খুব কষ্ট হয় আমাদের, আটার দলা ঢোকানো হতো। এবং they were perverse, army মেজররা মেন্টালি সাইকোলজিক্যালি পারভার্টস। এবং তাদের যে তৎকালীন নেতা ইয়াহিয়া খান, সেম, day and night drunk and orgy, indulging in orgy. সো এগুলো আমরা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এবং ডিক্লাসিফাইড যে ডকুমেন্টগুলা আমরা পাচ্ছি, সেখানে আমরা একটা খবর পাচ্ছি। আপনার অস্ট্রেলিয়াতে একটা আমাদের, আমি রেমন্ড সলোমনের কথা, আপনিও তাকে চেনেন, সে তো বোধ হয় অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান সরকারের যে বিভিন্ন ডিক্লাসিফাইড, সে ওগুলা কেস করে করে সেই ডকুমেন্টগুলা যেগুলা সে রিলিজ করছে, এবং তার কাছে এখানে এরকম অনেক তথ্য আছে। আমার নিজের রিসার্চে এরকম অনেকগুলো তথ্য আছে। প্রবলেম হচ্ছে কোন সরকার, মুক্তিযুদ্ধের সরকার থেকে শুরু করে কোন সরকার আন্তরিকতা দেখাচ্ছেন না, দেখায়নি। মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা সামনে নিয়ে আসা। বঙ্গবন্ধু 26 তারিখে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে ওনাকে অ্যারেস্ট করে, কিডন্যাপ করে, যিনি হচ্ছিলেন আমাদের প্রথম সরকার, বাংলাদেশের প্রথম সরকারের, উনি ছিলেন রাষ্ট্রপ্রধান, ক্যাবিনেট। এবং আমার পিতা যখন স্বাধীনতার ঘোষণাপত্র লেখেন, তখন বঙ্গবন্ধুকে যে রাষ্ট্রপ্রধান করা হয়েছিল, এটা ছিল মাস্টার স্ট্রোক। কারণ অনেকেই তখন বিরোধিতা করছিলেন একটা সরকার গঠন করার জন্য, এবং বলছিলেন যে বঙ্গবন্ধুকে আগে ছাড়িয়ে আনতে হবে, তারপরে উনি এসে যেরকম সরকার চাইবেন সেরকম সরকার করা হবে। তো এই এখন মন্ত্রী খেলার সময় না, তারা বলছিলেন, মুশতাক সহ শেখ মুনি এই কথাগুলো বলছিলেন। তখন বাবা যে যুক্তি দিয়েছিলেন, সেটা প্রথমত হলো যে আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করার জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ আমাদের ইলেক্টেড নির্বাচিত প্রতিনিধিরা আছেন, এবং বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছেন 26 তারিখে, যারা নির্বাচিত প্রতিনিধি তারা ডিউটি বাউন্ড জনগণের যে প্রত্যাশা সেটাকে প্রতিফলিত করা। এবং 3রা মার্চে
যখন ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য আমাদের যে একটা সংবিধান রচনা করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, একটা সেকুলার সংবিধান, কারণ নির্বাচন হয়েছিল একটি সংবিধান রচনা করার জন্য। পাকিস্তানের 23 বছরে কোনো নির্বাচন হয়নি এবং পাকিস্তানে গভর্নর জেনারেলরাই দেশ শাসন করতেন, তারপরে মিলিটারি জুন্টারা বন্দুকের নলা দিয়ে শাসন করতেন। পাকিস্তানের তো কোনো সরকার ছিল না, জনগণের নির্বাচিত কোনো সরকার কখনোই ছিল না। সো পাকিস্তানের 56-এ এরকম একটা কমিটি করা হয়েছিল, উপর থেকে চাপিয়ে দিয়ে তাদেরকে বলা হয়েছিল একটা সংবিধান প্রণয়ন করতে, এবং তারা ইসলামিক রিপাবলিক একটা সংবিধান প্রণয়ন, সেটাও পূর্ণাঙ্গ সংবিধান ছিল না। সেটার বিরোধিতা আমরা ইস্ট বেঙ্গল থেকে করেছি। আমরা বলছি না, এখানে সেকুলার একটা সংবিধান হবে। তারপরে 52 আন্দোলন, তারপরে 6 দফা, এবং এই 6 দফা ভিত্তিক একটা সেকুলার সংবিধান আমরা অলরেডি পাকিস্তান জুন্টাকে দিয়েছিলাম এবং বলেছিলাম আমাদেরকে এখন ক্ষমতা হস্তান্তর করার জন্য, এবং পার্লামেন্টে গেলে এটাই আমরা ম্যান্ডেট আছে আমাদের জনগণের, এটা আমরা অনুমোদন করব। তারা একটা সেকুলার রাষ্ট্র মেনে নিতে পারেনি, সেই জন্যই 25শে মার্চ তারা একটা গণহত্যা, আমাদের উপরে একটা অন্যায় যুদ্ধ, একটা বিশ্বাসঘাতকমূলক যুদ্ধ সাধারণ নিরস্ত্র মানুষের উপরে চাপিয়ে দেয়। তখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন এবং 10 এপ্রিল 1971 বঙ্গবন্ধুকে তারা কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধুর যারা সৈনিকরা ছিলেন, তাজউদ্দিন আহমেদকে নিয়ে বাবা বর্ডার ক্রস করার পরে এই বাংলাদেশকে, সেই ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে অনুমোদন করেন যারা নির্বাচিত প্রতিনিধিরা, এবং মুশতাক এবং শেখ মুজিবের যুক্তিটা খণ্ডন করে বলা হয়েছিল যে আমাদের একটা সুবর্ণ সুযোগ, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন। তখন শেখ মুজিবের ভূমিকাটা কিন্তু ছিল না, কারণ তারা নির্বাচিত না। সেখানে তাদেরকে কিন্তু এটা মেনে নিতে বাধ্য করা হয়েছিল যে আমরা হচ্ছি নির্বাচিত প্রতিনিধি। এবং আমরা প্রথম মিটিংয়েই ইন্দিরা গান্ধীর সঙ্গে তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে এটা একটা মুক্তিযুদ্ধ হচ্ছে, গণহত্যা চলছে, এটা আমাদের মুক্তিযুদ্ধ, আমরা সাহায্য চাই। এটা যাতে কখনোই ইন্দো পাক যুদ্ধে রূপান্তরিত করা না হয়। মুক্তিযুদ্ধটা আমাদের, এটা আমরা ফাইট করব। 2 নম্বর উনি বলেছিলেন যে আমাদের অস্ত্র লাগবে, ট্রেনিং লাগবে। আরো বলেছিলেন, ওনার বিচক্ষণতা এবং প্রজ্ঞা এমনটাই ছিল, উনি প্রথম মিটিংয়েই বলতে সক্ষম হয়েছিলেন যে 1 কোটির মতো শরণার্থীরা আসবে, তাদেরকে খাওয়া পড়া দিতে হবে, তাদেরকে আশ্রয় দিতে হবে। এবং এই সরকার গঠন না করলে কিন্তু এই 1 কোটি শরণার্থী কিন্তু আশ্রয় পায় না ভারতে। এই শরণার্থীদের কি হতো? তারা আদৌ শরণার্থী থাকতে পারতো নাকি তারাও, তাদেরকেও নিধন করা হতো, আমরা জানি না। সো এই সরকার গঠনের ফলে এই কাজটা হয় যে ভারত শরণার্থীকে গ্রহণ করে। এবং লাস্টলি বাট নট লিস্ট, তাজউদ্দিন আহমেদ এটাও বলেছিল যে আপনাকে বাংলাদেশের পক্ষে আমাদের পাবলিক ওপিনিয়ন তৈরি করার জন্য এবং বঙ্গবন্ধুর নিঃশর্তের মুক্তির জন্য আপনাকে পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের কাছে যেতে হবে এবং আমাদের পক্ষে স্বীকৃতি নেওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। এবং মাস্টার স্ট্রোক যেটা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রকে, যখন বঙ্গবন্ধুকে একটি রাষ্ট্রের প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট করা হলো, তার অর্থ কি দাঁড়ায় আন্তর্জাতিক আইনে? আন্তর্জাতিক আইনে একটি রাষ্ট্রপ্রধানকে পাকিস্তান কিডন্যাপ করে নিয়ে রাষ্ট্রদ্রোহের জন্য কোনো মামলা করতে পারবে না। তো মুশতাকদের এই তারা যখন বলতে লাগলো যে বঙ্গবন্ধুকে প্রথমে সেফটি সিকিউর ভাবে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, ওনার সেফটি হচ্ছে প্যারামাউন্ট, তার আগে কোনো সরকার হবে না, তখন বাবা যুক্তি দিয়েছিলেন আপনি কলকাতায় বসে
বঙ্গবন্ধুকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটা হবে যখন আমরা সরকার গঠন করে সরকারে যখন তাকে হেড অফ দ্য স্টেট করব। কারণ একটা হেড অফ দ্য স্টেটকে আরেকটা ভিনদেশী রাষ্ট্রদ্রোহীর জন্য কোনো মামলা দিতে পারে না, করতে পারে না। আর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি তারা মামলা করে, তাহলে পৃথিবীর কোনো হেড অফ স্টেটই আর সেফ থাকবে না। যে কোনো একটা তৃতীয় রাষ্ট্র একটা হেড অফ দ্য স্টেটকে কিডন্যাপ করে নিয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বিচার করতে পারে। সো এটা একটা খুব জরুরি অবস্থান, তাকে যখন আমরা প্রেসিডেন্ট করব, সেই জন্য বঙ্গবন্ধুকে প্রেসিডেন্ট করা হয়। সেই যুক্তিগুলো তখন তারা খণ্ডন করতে পারেনি, এবং পুরো হাউস, যারা ইলেক্টেড নির্বাচিত প্রতিনিধি, পুরো হাউস তখন বাবার যুক্তি যেগুলো দিয়েছিলেন ওনাকে সাপোর্ট করলেন। এবং বাবা আরো বলেছিলেন তখন যে দেখেন, আমরা একটা ভিনদেশী সরকারের সাপোর্ট চাচ্ছি। এখানে আমরা কলকাতায় আছি, এখানে নকশালাইটও আছে। যে অস্ত্রগুলা আমাদেরকে ভারত যদি যোগান দেয়, এখানে যদি কোনো চেইন অফ কমান্ড না থাকে, একটা সরকার না থাকে, এই অস্ত্র যে অন্যান্য যেই গোষ্ঠী নকশালাইট থেকে শুরু করে তাদের হাতে যাবে না, এটার আপনি গ্যারান্টি কিভাবে দেবেন? শেখ মুনিরা বলছে, আপনারা বলছেন একটা রেভলিউশনারি কাউন্সিল করা। আপাত দৃষ্টিতে মনে হয় এটা করলে ভালো হবে, কিন্তু এরকম রেভলিউশনারি কাউন্সিল বা রেভলিউশনারি গোষ্ঠী তো আরো আছে। আন্তর্জাতিক আইনে তো আপনি এটার কোনো স্বীকৃতি পাবেন না। আমাদের একটা লফুল গভর্নমেন্ট, যেহেতু আমাদের ম্যান্ডেট আছে, দ্য উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, এবং যখন অলরেডি পাকিস্তান যে মুহূর্তে নিরস্ত্র জনগণের উপর একটা অন্যায় যুদ্ধ এবং বিশ্বাসঘাতকমূলক যুদ্ধ চাপিয়ে দিল, সেই মুহূর্তে পাকিস্তান কিন্তু আমাদের উপর একটা যুদ্ধ ঘোষণা করল। বাংলাদেশ কিন্তু যুদ্ধ ঘোষণা করেনি। বঙ্গবন্ধু ইন সেলফ ডিফেন্স 26শে মার্চ 12:30 নাগাদ, রাত 12:30 যখন স্বাধীনতা ঘোষণা করলেন। তাহলে আন্তর্জাতিক আইনের আদলে পাকিস্তান যেই মুহূর্তে আমাদের উপরে রাত 10:30 নাগাদ যখন গণহত্যা শুরু করলেন, তখনই কিন্তু পাকিস্তান ইস্ট বেঙ্গলকে একটা আলাদা করে দিল। পাকিস্তান তাহলে ভাঙলো কারা? পাকিস্তান ভাঙলো ওয়েস্ট পাকিস্তানিরা, একটা যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান বাংলাদেশ ভাঙল। এবং বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করলেন, তখন আমরা সেলফ ডিফেন্স। তো এই জন্য বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহীর মামলা দেয়া যাবে না, এবং ওনাকে যখন আমরা হেড অফ স্টেট করে ফেলব, তখন এটা করা সম্ভব না। তো আপনি দেখবেন উনি তখন এই মুজিবনগর সরকারের ডিফ্যাক্টো ফরেন মিনিস্ট্রির কাজ এবং ল মিনিস্ট্রির কাজ তাজউদ্দিন আহমেদ ব্যারিস্টার আমির হোসেনকে দিয়ে করাতেন। যদিও অফিসিয়ালি মুশতাক সেই পদে ছিল, কিন্তু মুশতাকের উপর ওনার আস্থা বা বিশ্বাস ছিল, এবং উনি গোয়েন্দাদের মাধ্যমে ভারতও তাকে ইনফর্ম করে যে মুশতাক তলে তলে শত্রুপক্ষের সাথে এবং ইউএস এম্বাসির সাথে তার একটা লিঙ্ক আছে। কিন্তু ভারতের গোয়েন্দাতেই উনি বিশ্বাস করেনি, উনি নিজের গোয়েন্দা লাগিয়ে এটা ভেরিফাই করেছিলেন। তো বাবাকে দিয়ে সেই কাজগুলা উনি করাতেন। টাইমটা খুব আমরা একদম আমাদের এখন ডিসকানেক্ট হয়ে যাবে, তাহলে আমি একটু সামারাইজ করি। এটা শুরু করেছিলাম এই 30 লাখের যে সংখ্যাটাকে দিয়ে বিতর্ক করা হয়, কিন্তু আপনার কথা শুনে রেমন্ডের সাথে আলাপ করে উনি সামান্য পড়াশোনা করে আমার কাছে যেটা মনে হয়েছে যে 1 কোটি লোক শরণার্থী হিসেবে ভারতে গিয়েছিল, ফিরেছে কিন্তু 60 লাখ লোক, 40 লাখ লোক কিন্তু ফেরেনি।
এই 40 লাখ লোক সব তো আর ভারতে থেকে যায়নি, এর একটা বড় অংশ মারা গেছে। 16 লাখ নারী ও শিশু মারা গেছে, এটা ডকুমেন্টেড। এটা শরণার্থী শিবিরে এই কারণে ডকুমেন্টেড, শরণার্থী শিবিরে একটা র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল, যেহেতু এখানে প্রচুর ডায়রিয়ায় মারা যাচ্ছিল। তো ওইখানে বাচ্চাদের উপর ওর স্যালাইনের একটা ট্রায়াল হয়েছিল, যে কারণে ওইখানে অনেক ডকুমেন্টেশন ছিল। যদি এখানে 16 লাখ নারী শিশু মারা যায় এবং যাওয়া আসার পথে আরো পুরুষ এবং অন্যান্য মারা যায়, যুদ্ধক্ষেত্রে মানুষ মারা গেছে, বাংলাদেশে মানুষ মারা গেছে, তো 20 লাখ তো মিনিমাম নাম্বার, একদম মিনিমাম নাম্বার। এটা অনেক বড়। এটার সাথে আপনার আরেকটা নাম্বার যোগ করতে হবে। খুব কষ্টকর এগুলো নিয়ে কথা বলা। আপনার বাংলাদেশে এই এই বাঙালি নিধন করার জন্য আমরা বীরাঙ্গনাদের কথা বলছিলাম। বীরাঙ্গনা যারা প্রেগনেন্ট হয়েছিল, সেই শিশুগুলা এটা এত ট্রমাটাইজ ছিল, এটা মারা সহ্য করতে পারছিল না। প্রতিদিন তাদের এই ট্রমাটা ছিল, তো তারা ক্যারি করছে বেবিস, এবং ভ্রূণ তাদের ভেতরে আছে, যেগুলো অ্যাবর্শন করা সম্ভব ছিল। এবং ইভেন পাস্ট 3 months অস্ট্রেলিয়া, আপনি যে দেশে আছেন, নিউজিল্যান্ড থেকে কিন্তু ডাক্তাররা এসেছিল, এবং তাদের ওই রিপোর্টগুলা আমরা হয়তো অ্যাক্সেস পাবো, কাজ হচ্ছে। সেখানে তারা দিন রাত 24 ঘন্টা এরকম আপনার অ্যাবর্শন হচ্ছিল, মারা পাগল হয়ে যাচ্ছিল। বাংলাদেশের প্রথম এনজিও বোধহয় আমার মা শুরু করেন, ওটার নাম ছিল সৃজনী। আমি একটু বুঝতাম না তখন, তারা বলতো, তারা ওয়ার অ্যাফেক্টেড উইমেন বলতো, ওয়ার অ্যাফেক্টেড উইমেন, অ্যাফেক্টেড উইথ এ, তাদেরকে নিয়ে কাজ করছে। এবং এই মারা কিন্তু পাগল হয়ে যাচ্ছিল, এবং তারা এভরিডে ইট ওয়াজ এ রিমাইন্ডার। সেরকম অ্যাবর্শন হয়েছে যেগুলো অ্যাডর্শন হতে পারেনি। অনেক শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে মাদার টেরেজার কলকাতায় তার ওখানে দেওয়া হয়েছিল, এবং অ্যাডপশনের জন্য বিদেশে চলে গিয়েছিল এরকম অনেক শিশু। সো তারা ছিল আ প্রোডাক্ট। এই 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 যে এই ডেথ গুলা হয়েছিল, এটা আপনার নট জাস্ট ম্যাস রেপ, it doesn't describe the situation, তো সেটাও কিন্তু আমাদের গণনায় নেই। আর জাস্ট আপনার প্রোগ্রাম শেষ হওয়ার আগে আমরা আগে যেটা ছিলাম ওখানে একটু কনক্লুড করা দরকার। সেটা হচ্ছে যে শন ম্যাকব্রাইট তখন নোবেল লরিয়েট ছিলেন, আপনার আইরিশ জুরিস্ট। তখন আমার সিনিয়র ব্যারিস্টার আমির হোসেন একটা ওপিনিয়ন চেয়েছিলেন তার থেকে রেড ক্রসের মাধ্যমে, যে একটা রাষ্ট্রের প্রধানকে এরকম রাষ্ট্রদ্রোহীর জন্য ট্রায়াল করতে পারে কিনা। এবং যেই অঙ্কে উনি যে যুক্তিগুলো দিচ্ছিলেন, আইনি যুক্তি, সেই একইভাবে শন ম্যাকব্রাইটের ওপিনিয়ন উনি পেয়েছিলেন। এবং সেটা তাজউদ্দিন আহমেদের দেখানোর পরে এই যে রাষ্ট্রপ্রধানকে যে এইভাবে বিচার করা যায় না, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এটার জন্য পাবলিক ওপিনিয়ন পুরো পৃথিবীতে তখন জেগে গেল, এবং এই ট্রায়াল তখন বন্ধ হয়ে গেল পাকিস্তানে। এবং এটা নিয়ে যখন মুশতাকের সঙ্গে বাবা দেখাতে গিয়েছিলেন, উনি তেমন কোনো ইন্টারেস্ট দেখান নাই। উনি বলেছিলেন, আমি তুমি বলো, ইংরেজিতে বলেছিলেন, either you'll have মুজিব or you'll have independence, you cannot have both। তখন বাবা 45 with this হাতে ওপিনিয়নটা, যেটা মুশতাক দেখতেও চাইলেন না, নোবেল লরেটের ওপিনিয়ন, উনি বললেন, উত্তর দিয়েছিলেন ইংরেজিতে, মুজিব without Bangladesh is incomplete, Bangladesh without মুজিব is incomplete, and we shall have both। এটা বলে উনি গটগট করে মুশতাকের ওই ফ্ল্যাটের থেকে বেরিয়ে এসে তাজউদ্দিন আহমেদকে এটা রিপোর্ট করেছিলেন। তাজউদ্দিন আহমেদ তখন মুশতাককে
আপনার দপ্তরবিহীন করে দিলেন, এবং দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, এবং এই পুরো ফরেন অ্যাফেয়ার্স এর কাজটা, লিগাল কাজটি তখন ডিফ্যাক্টো আমার সিনিয়রকে দিয়ে করাচ্ছিলেন। সো ওনার দায়িত্ব তখন অনেকগুলো বেড়ে গেল। উনি ওই ক্যাম্পগুলো দেখছিলেন, এবং যখন আমাদের কেনেডি এই ক্যাম্পগুলো দেখতে আসে, এবং ইউএনএইচসিআর এর হাই কমিশনার তখন ছিলেন মিস্টার সদরুদ্দিন, উনি পাকিস্তানি বংশধর, একটু বায়াস ছিলেন, তাদেরকে নিয়ে উনি ক্যাম্পগুলোতে যান। ক্যাম্পগুলোতে নিয়ে শরণার্থীদের যে কেচ্ছা, এবং এই যে মারা গেছেন বলছেন, তারা কি অবস্থায় তারা পেরিয়ে এসেছেন, এই সব কেচ্ছাগুলো যখন শোনেন সদরুদ্দিন এবং কেনেডি, তখন তারা কনভিন্সড হয় যে এখানে কোনো সিভিল ওয়ার হচ্ছে না, এখানে একটা জনযুদ্ধ হচ্ছে, এবং পাকিস্তান যে ম্যাসাকার এবং গণহত্যা করছে, এইটা তারা কনভিন্সড হয়েছিলেন।